শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ, তবে প্রতিরক্ষায় সদা প্রস্তুত। সশস্ত্র বাহিনী দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী। গোল্ডেন মনিরের 1000 কোটি টাকার সম্পদ, 8 কেজি স্বর্ণ ও অস্ত্র মাদক সহ গ্রেফতার। করোনায় আরও 28 জনের মৃত্যু, শনাক্ত 1850। মাস্ক ব্যবহার না করলে নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি মৌসুমে 15 চিনিকল চালুর আহ্বান, 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ। প্রকৃতি বিরূপ আচরণ করছে বলছে আবহাওয়া অধিদপ্তর, মধ্য ডিসেম্বরে শৈত্যপ্রবাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবেদ হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। 50তম সশস্ত্র বাহিনী দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকেই প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে বক্তৃতায় দিবসটিকে ইতিহাসের গৌরবময় দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের চিহ্ন রেখে চলা সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণও তুলে ধরেন তিনি। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। দেশের অবকাঠামো উন্নয়নেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান অর্থনীতি দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, তখনও আমাদের প্রবৃদ্ধি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবই। বক্তৃতায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর দেওয়া পররাষ্ট্রনীতির উদ্ধৃতি দিয়ে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী, তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি 1974-এর আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। বাহিনীর প্রতি অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান জানান সরকার প্রধান। দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নানা কর্মসূচি আর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে 50তম সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এদিকে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন এবং রেডিওতে একযোগে প্রচার করা হয়। আজহারুল ইসলামের রিপোর্ট। 21 নভেম্বর স্বাধীনতা যুদ্ধের একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এদিনে। 80-র দশকের মাঝামাঝি থেকে সম্মিলিতভাবে 21 নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়।
শনিবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীম উজ-জামান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানরা। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। এ সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সব রকম নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দশকের মধ্যেই কাপড়ের দোকানের সেলসম্যান থেকে শীর্ষ স্বর্ণ চোরা কারবারি বনে যান বিএনপি নেতা গোল্ডেন মনির। দলটির অর্থের অন্যতম যোগানদাতা মনিরকে রাজধানীর মেরুলবাড্ডা থেকে গ্রেফতারের পর এ ধারণাই দিয়েছে র্যাব। অভিযানে মনিরের ডেরা থেকে উদ্ধার করা হয়েছে ৬০০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, মাদক ও আগ্নেয়াস্ত্র। এদিকে ২০০ প্লট সহ ১১০০ কোটি টাকার সম্পদের মালিক মনিরের সবকিছু খতিয়ে দেখতে দুদক, সিআইডি ও রাজুককে অনুরোধ জানিয়েছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ৯০ দশকে গাউসিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেন মনির। সময়ের ব্যবধানে মনির বড় ধরনের স্বর্ণ চোরা কারবারি হিসেবে পরিচিতি লাভ করেন, আর এই জড়িয়ে পড়ায় তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। শনিবার রাজধানীর মেরুলবাড্ডায় অভিযান চালিয়ে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় টাকা, বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ অলংকার, আগ্নেয়াস্ত্র ও মাদক। বাসার নিচের পার্কিং থেকে দুটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। মনিরের মালিকানাধীন অটোকার সিলেকশন থেকে উদ্ধার হয়েছে আরও ৩টি গাড়ি। পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানায় র্যাব। একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা, প্রায় ৮ কেজি পরিমাণ স্বর্ণ র্যাব জব্দ করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাকারবারি ছাড়াও ভূমিদস্যুতার কথা স্বীকার করেছে মনির। সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরাকারবারি এবং ভূমির দালাল। পাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার ২০০র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় ১০৫০ কোটি টাকার ঊর্ধ্বে। বিএনপি নেতা গোল্ডেন মনির রাজনীতিতেও সক্রিয় বলে ব্রিফিংয়ে জানানো হয়। উনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। অস্ত্র এবং গুলি রাখার জন্য অস্ত্র আইনে এবং মাদক থাকার জন্য মাদক আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করবে। গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কায়েমের অন্যতম সহযোগী। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রেরও সদস্য এই মনির। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, সাফ জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, পিকে হালদার ছাড়াও যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। দুদকের কোনো কর্মকর্তা কর্মচারীও যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কমিশনার। পিকে হালদার ছাড়াও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন যারা দুর্নীতিতে
জড়িয়ে পড়ার আগে হয়তো অত বিখ্যাত ছিলেন না, দুর্নীতিতে পড়ার কারণে মিডিয়ার কল্যাণে তারা বিখ্যাত হয়ে যান। তবে সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করবো যে সকলের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 18 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 6,350। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 259তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,643 জনের। এর মধ্যে শনাক্ত 1,847 জন। মোট শনাক্ত 4,45,281। নতুন 1,921 জন সহ সুস্থ হয়েছেন 3,60,352। 24 ঘন্টায় শনাক্তের হার 14.61%। আর এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 26,35,202 জনের। মাস্ক ব্যবহার না করলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সামনে শীত মৌসুমের কারণে করোনা সংক্রমণের এখন হার বৃদ্ধি পাচ্ছে। মাস্ক ব্যবহার না করায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করবে, এমন প্রশ্ন রাখেন মন্ত্রী। মাস্ক ছাড়া কোনো ব্যক্তিকে সেবা না দেবারও আহ্বান জানান তিনি। মাস্ক ছাড়া কোনো সেবা নাই। সামনে তো শীতের সময়, আমেরিকা ইউরোপে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে, অনেক সংক্রামিত হচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন থেকেই। 6টি চিনিকল বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদ এবং শ্রমিক, কর্মচারী ও আখ চাষিদের পাওনা পরিশোধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। এ সময় চিনিকল শ্রমিক ও চাষিরা চলতি মাড়াই মৌসুমে দেশের 15টি চিনিকল একযোগে চালুর দাবি জানান। অন্যথায় কোনো চিনিকল চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এন্ড কোম্পানি চিনিকলের কেন্ট কেরিয়ার চত্বরে সমাবেশ হয়। শ্রমিক, কর্মচারী ও আখ চাষি ফেডারেশনের নেতারা সেখানে বক্তব্য রাখেন। কুষ্টিয়া চিনিকলেও শ্রমিক চাষি সমাবেশ হয়। সেখান থেকে বক্তারা নির্ধারিত সময়ে চিনিকলে আখ মারাই শুরু করা সহ 5 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। সারা বাংলাদেশে 15টা সুগার মিলের আখ চাষির টাকা পাওনা এবং শ্রমিক কর্মচারীর টাকা পাওনা, বেতন ভাতা পাওনা দাবিতে আমাদের এই আন্দোলন। বকেয়া শ্রমিক কর্মচারীর বেতন এবং মিল একযোগে 15টা মিল চালু করতে হবে। এছাড়া রাজশাহী, ঝিনাইদহ, নাটোর, গাইবান্ধা, ফরিদপুর ও জয়পুরহাটে চিনিকলের সামনে সমাবেশ হয়েছে। কল বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশন ঘোষিত 5 দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসবের মধ্যে রয়েছে 28 নভেম্বর মানববন্ধন, 4 ডিসেম্বর লিফলেট বিতরণ ও 11 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি। সমর ইসলাম, 21 টেলিভিশন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরের শুরু থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা, আর মাঝামাঝি সময়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, করোনা পরিস্থিতি সহ নানা কারণে প্রকৃতি অস্বাভাবিক আচরণ করছে বলে জানান আবহাওয়াবিদরা। ইয়াকুব লিটনের ক্যামেরায় ইবনে নূর শাওনের রিপোর্ট। অসহ্য গরম থেকে বাঁচতে শীতের অপেক্ষায় থাকেন অনেকেই, কিন্তু শীতের এক একটি দিন এই ছিন্নমূল মানুষগুলোর কাছে একটি দুঃসহ যন্ত্রণা। তাই তো অসহায়ের মতো এভাবে বসে আছেন। কেউ গরম কাপড় দিলে সেই কাপড় দ্বারা শীত নিবারণ করবেন তারা, এছাড়া যে আর তাদের কিছুই করার নেই। মেঘের মাঝে সূর্যের লুকোচুরিতে শীতের আগমনী বার্তা। পুরো শীত আসার আগেই সরগরম শীত বস্ত্রের বাজার। রং বেরঙের কম্বলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রয়েছে বাহারি নানা ডিজাইনের সোয়েটার, জ্যাকেটও। আল্লাহর রহমতে বেচারা ইনশাআল্লাহ ভালো হবে, কাস্টমার নামবে। আমি অনেক দোকানেই জিজ্ঞাসা করে দেখছি এবং মালও দেখছি, কিন্তু দাম বেশি মনে করে এখনো কিনতে পারিনি। অভিযোগের তো কোনো শেষ নেই, আপনাদের অভিযোগ করতে পারেন, তাই তো? আগের তুলনায় একটু দাম কম, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরাঞ্চলে শীত অনুভূত হচ্ছে নভেম্বরের শুরু থেকেই। বৃষ্টির ফলে রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমলেও শীত আসতে
আরও কয়েকদিন সময় লাগবে। বিশেষ করে ডিসেম্বর মাসে কিছু তাপমাত্রা কমে যাবে, সেখানে 2-1টা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরে, এবং জানুয়ারি যেহেতু শীতলতম মাস বাংলাদেশের, সে কারণে সেখানে হালকা থেকে মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার শীতের প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে এমন ইঙ্গিত দিচ্ছেন এই আবহাওয়াবিদ। বিশ্ব পরিপ্রেক্ষিতে যে আমাদের ওয়েদার প্যাটার্ন এবং জলবায়ু ব্যবস্থার যে পরিবর্তন, তার পরিবর্তন হচ্ছে, এবং এই যে পরিবর্তনের যে রেট, তার পরিবর্তনেরও পরিবর্তন হচ্ছে। পূর্বাভাস বলছে ভারতের বিহার ও উড়িষ্যায় বৃষ্টি হওয়ায় 2-1 দিন দেশের আকাশ মেঘাচ্ছন্ন ও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ, রাজু ভাস্কর্যে মানববন্ধন। পদ্মা সেতুতে বসল 38তম স্প্যান, দৃশ্যমান 5700 মিটার। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের স্বার্থের বিরুদ্ধে যাওয়া বিশ্ব ব্যাংক ও IMF এর অন্যায্য দাবি সবসময় অগ্রাহ্য করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পরিকল্পনা শীর্ষক ওয়েবিনারে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভীষণ বাস্তববাদী, শত প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছিলেন। আর কটা বছর বেঁচে থাকলে তিনি দেখে যেতে পারতেন দেশটা ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও আহ্বান জানান আলোচকরা। জসিম জুয়েলের রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ অর্থনীতি পুনরুদ্ধার করে দেশ গঠনের কাজে জাতির পিতার নিরলস পরিশ্রম। মাত্র 1 বছরে 59 মাইল রেল লাইন পুনর্নির্মাণ, 82টি রেল ব্রিজ, সড়ক ও সেতু নির্মাণের কাজে হাত দেন। একদিকে দেশ গঠন, অন্যদিকে জনগণকে খাইয়ে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ, তার মধ্যে আবার নানা ধরনের ষড়যন্ত্র আর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির ওয়েবিনারে বিষয়গুলো উঠে আসে। অর্থনীতি পুনরুদ্ধারে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের নানা দিক তুলে ধরেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার গবেষক রওনক জাহান। বঙ্গবন্ধুর সময় যে আমরা বিদেশি সাহায্য নিয়েছি, কিন্তু সবগুলা কোনোটাতেই যে বিদেশিরা যা যা কন্ডিশন দিচ্ছে সেই সব কন্ডিশন মেনেই যে আমরা নিয়েছি তা না, ওটা টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আমরাই তখন ঠিক করে যে আমাদের জন্য কি দরকার। স্বাধীনতার পর ত্রাণ ও ঋণ সহায়তা নিয়ে দাতাদের অন্যায্য দাবির প্রতি জাতির পিতার অবস্থানও তুলে ধরেন বক্তারা। বঙ্গবন্ধুর যে সাকসেসের পেছনে হলো এই যে মানে তার নেতৃত্ব মানুষকে দূরে রাখা নয়, তার নেতৃত্ব হলো মানুষকে কাছে আনা। বঙ্গবন্ধুর করে যাওয়া পরিকল্পনার সুফল এখনো দৃশ্যমান বলে জানান আলোচকরা। বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক ভাবনা সেটা যান্ত্রিক শুধু ছিল না, বঙ্গবন্ধুর অর্থনীতির ভাবনার মধ্যে মানুষ ছিল, মানবিক অর্থনীতি ছিল। আর এই মুজিব বর্ষে যে আমরা আলোচনাগুলো করেছি, এই কথাগুলো আমাদের যে নতুন প্রজন্ম, ইয়াঙ্গার জেনারেশন যাদেরকে বলি। আয়োজন প্রসঙ্গে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের কোঅর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, মাসে অন্তত 2 দিন এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। মাসে 2টি করে ওয়েবিনার আয়োজন করব এবং আমাদের প্রত্যেক সপ্তাহে এই ধরনের কিছু রিপোর্ট পাবলিশ করার প্ল্যান রয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগের মূল সড়কে অবরোধ করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে রাজু ভাস্কর্যে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধুমাত্র প্রতিকৃতি নয়, গোটা বাংলাদেশের প্রতিকৃতি। এ সময় মৌলবাদীদের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে মিরপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস উদ্বোধন করেন তিনি। এ সময় অদক্ষ চালক যেন কোনোভাবেই ড্রাইভিং সিটে না বসে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। জনগণ আমাদের সাথে আছে বলেই ভোটের মাধ্যমে সে বিচার হয়েছে। কখনো আমরা প্রতিশোধ পরায়ণতা দেখাইনি। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু দল, সমালোচনাকে ভয় পায় না। গঠনমূলক সমালোচনা থেকে শুদ্ধ হওয়ার সৎসাহস আওয়ামী লীগের আছে, শেখ হাসিনার আছে। আইনি প্রক্রিয়া শেষ হলে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। করোনাকালীন মামলাজট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, করোনায় আদালত বন্ধ থাকায় নতুন মামলা না হলেও কিছুটা মামলা জট রয়েছে। তবে কিছু মামলা কার্যতালিকায় আনা হয়েছে ও শুনানি আরম্ভ হয়েছে। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরা কিছুটা ওই দেশের আইনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনতে হবে, সেখানে আইনি প্রক্রিয়াটা পুরো চলমান আছে। আইনি প্রক্রিয়া শেষ হলেই তাদেরকে নিয়ে আসা হবে। পদ্মা সেতুর মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তের 1 ও 2 নম্বর পিলারের ওপর বসানো হয়েছে 38তম স্প্যান। এক সপ্তাহের ব্যবধানে বসানো এই স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হল সেতুর 5700 মিটার। এর আগে সকাল 9টা 20 মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসমান ক্রেন দিয়ে নিয়ে আসা হয়। নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় 9টা 50 মিনিটের দিকে। পরে দুপুর 2টা 35 মিনিটের দিকে বসানো হয় 38তম স্প্যান। বাকি রয়েছে আর 3টি স্প্যান, যেগুলো বসানো হবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তেই। বর্জ্যে দূষিত হচ্ছে রাজশাহীর পদ্মা নদী। দূষণে ধ্বংস হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, সাথে আছে নদী দখল। শহর রক্ষা বাঁধে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, এতে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পদ্মার তীরে 10 লাখ জনসংখ্যার রাজশাহী নগর। বুলনপুর, কেশবপুর ও শ্যামপুর সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির গৃহস্থলী আবর্জনায় প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে। নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্লাস্টিকের কাপ, প্লেট, পলিথিন সহ ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে পদ্মায়। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের 5টি স্লুইস গেটের মাধ্যমে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায়। এই তরল বর্জ্যে রয়েছে অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ। একটু কাছে হয়, নদীর ধারে হয়, ওর জন্য ফেলে দিই। ময়লা গেলে নদীর মধ্যে ঢুকে যায়। নোংরা আবর্জনার ফেলার জায়গা নাই, তো এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয়। গলিতে কিন্তু ভ্যান ঢোকে না, যার কারণে ভিতরকার মানুষজন তাদের ময়লা যেটা সেটা নদীর ধারে এসে নদীতে ফেলে। এছাড়া নগরীর বুলনপুর থেকে শ্যামপুর পর্যন্ত বাঁধের বিভিন্ন জায়গা দখল করে স্থাপন করা হয়েছে অবৈধ স্থাপনা। শহরবাসী আতঙ্কগ্রস্ত জন্য পদ্মার ধার দিয়ে, গঙ্গার ধার দিয়ে যে জায়গাগুলো আছে সেগুলো বেদখল হয়ে আছে। যদি দখলমুক্ত না হয় তাহলে কিন্তু আমাদের এই বিভাগীয় শহর মারাত্মক হুমকির মধ্যে পড়বে। নদী গবেষকরা বলছেন, ভারতে গঙ্গাধারে সহস্রাধিক শহর, শিল্প কারখানা, দর্শনার্থী ও তীর্থস্থান অবস্থিত। তাদের বর্জ্য দূষিত করছে। ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে, তারা সেই কথাটা বলছে যে দূষণের মাত্রার দিক দিয়ে পদ্মা নদী বা গঙ্গা নদী সেটা দ্বিতীয় অবস্থানে। সবগুলোই কিন্তু শেষ পর্যন্ত যে পদ্মায় যে পড়ছে, এখন এগুলো এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে, তেমনিভাবে ক্ষতি করছে হলো এই অঞ্চলের যে মাছ কিংবা প্রাণী লাইফ, যেগুলো জলজ প্রাণী। জেলা প্রশাসন জানিয়েছে, নদী দূষণ ও দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে। 2 মাস 3 মাস পর পর আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় এবং এটা উচ্ছেদ করে আসে। তা আবার এরা কিছুদিন পরে আবার আগের জায়গায় চলে আসে। তো এটা একটা চলমান প্রক্রিয়া। নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, দাবি রাজশাহীবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। প্রযুক্তির প্রসারে নানামুখী সংকটে থাকলেও টেলিভিশনের আবেদন সবসময় থাকবে। বিশ্ব টেলিভিশন দিবসে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, তথ্য যাচাইয়ে টেলিভিশনই ভরসার জায়গা। তাই দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে আধুনিক প্রযুক্তির মিশেলে গুণগত ও মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণের তাগিদ তাদের।
দেশের টেলিভিশনকে টিকিয়ে রাখতে পে চ্যানেলে যাওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিনোদন আর তথ্যের ক্ষুধা মেটাতেই টেলিভিশন, এখানেই যেন বন্দী পুরো বিশ্ব। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যন্ত্রটি বিশ্বব্যাপী রেখেছে বড় ভূমিকা। 1926 সালের এই দিনে টেলিভিশনের উদ্ভাবন। এর 70 বছর পর 1996 সাল থেকে জাতিসংঘ দিনটিকে টেলিভিশন দিবস ঘোষণা করে। বাংলাদেশেও গণমাধ্যম হিসেবে ভূমিকা পালন করছে টেলিভিশন। কম্পিউটার ও স্মার্টফোন এসে বিনোদন এবং খবর পরিবেশনে একটি বড় জায়গা নিলেও টেলিভিশনের আবেদন কি ফুরিয়েছে? টেলিভিশন সেটের সামনে কি সবাই টেলিভিশন দেখে? এখন ওয়াইফাই কানেকশন করে সে এখান থেকে ইউটিউব দেখছে। সুতরাং আপনি যদি ইউটিউবে সে যে কন্টেন্ট দেখছে তার কাছাকাছি কন্টেন্ট অথবা তার নেটিভ কন্টেন্ট যদি ওই মানের দেখাতে পারেন, তখন সে আর ইউটিউবে যাবে না, সে আপনার ওই রিমোট কন্ট্রোল দিয়ে আপনার চ্যানেলেই থাকবে। করোনার দুঃসময় যখন পার করছি, তখন টেলিভিশন চ্যানেলগুলো সচেতনতা সৃষ্টির দায়িত্বটা নিয়েছে নিজেদের কাঁধেই। এ সময়ে বড় চ্যালেঞ্জ অসম প্রতিযোগিতা, তাই শিল্প বাঁচাতে ভাববার তাগিদও আছে। টেলিভিশনের শিল্পকে টিকিয়ে রাখার জন্য জরুরি ভিত্তিতে আমাদের টেলিভিশনগুলো পে চ্যানেলে চলে যাওয়া উচিত। এতে করে যেটা হবে, তার শিল্পটা আরও সুদৃঢ় হবে, ভালো মানের অনুষ্ঠান তৈরি হবে, অসম যে প্রতিযোগিতা সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। চ্যালেঞ্জ থাকলেও সঠিক তথ্য ও মানসম্মত অনুষ্ঠান দিয়েই দর্শকদের কাছে টিকে থাকতে হবে টেলিভিশনকে। একজন মানুষ তিনি অক্ষর জ্ঞান থাকুক আর না থাকুক, তিনি যখন টেলিভিশনের সামনে বসেন, সারা পৃথিবী তার কাছে উন্মুক্ত। যে কোনো তথ্য যখন সামাজিক মাধ্যমে মানুষ দেখে, তখন সেটাকে চেক করার জন্য, সেটা সঠিক কিনা সেটা দেখার জন্য তারা কিন্তু গণমাধ্যমের দিকে তাকায়। বাংলাদেশে গণমাধ্যম এবং শিল্প হিসেবেই গড়ে উঠেছে টেলিভিশন। তাই সব বাধা বিপত্তি সরিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকেই ভূমিকা রাখতে হবে বলেই তাগিদ দিলেন বিশিষ্টজনেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন, স্বামী গ্রেফতার। করোনা ভ্যাকসিনের অনুমোদন পেতে জরুরি আবেদন ফাইজারের। দেখছেন রাত 11টার 21 সংবাদ। বীরত্ব ও সাহসী কাজের স্বীকৃতি হিসেবে শান্তিকালীন পদক পেয়েছেন নৌবাহিনীর 40 কর্মকর্তা ও নাবিক। নৌ সদর দপ্তরের জুপিটার হলে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল 3 জন কর্মকর্তাকে নৌবাহিনী পদক পরিয়ে দেন। আর অসামান্য সেবা পদক 5 জন, বিশিষ্ট সেবা পদক 5 জন, 7 জন নৌ গৌরব পদক, 10 জনকে নৌ উৎকর্ষ পদক এবং 10 জন নৌ পারদর্শিতা পদক অর্জন করেন। অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী রাসেল। এ ঘটনায় রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসমিনের স্বজনরা জানান, কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে ইয়াসমিন সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যেতে চাইলে রাসেল বাধা দেয়। পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বিভাগের প্রধান ডাক্তার রফিকুদ্দিন আহমেদ জানান, রোগীর শরীরের 40% পুড়ে গেছে। ইয়াসমিন আক্তার গতকাল আমাদের দুপুর 12টা 12:30 দিকে আসছে আমাদের এখানে। 35 থেকে 40% বার্ন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে এবং এটা আগুনে পোড়া, তার শরীরের নিম্নাংশ পুরোটাই পুড়া গেছে এবং আমরা যেহেতু 35-40% বার্ন, এটা অবশ্যই আশঙ্কাজনক। 20 নভেম্বর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাতে প্রিমিয়ার শোর মাধ্যমে মুক্তি পাচ্ছে ডকুফিল্ম বায়োগ্রাফি অফ নজরুল।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত ডকুফিল্মটির প্রিমিয়ার শো উদ্বোধন করবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী KM খালিদ চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর AHM মোস্তাফিজুর রহমান। নজরুল সেন্টারের ব্যানারে রত্নদ্বীপ রিসোর্ট নিবেদিত ফেরদৌস খান পরিচালিত 1 ঘন্টা 34 মিনিট 12 সেকেন্ডের এই ডকুফিল্ম প্রযোজনা করেছেন আল আমিন খান। গেল 29 জুলাই সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পর আগস্টের শেষে অনলাইনে 4 মিনিটের একটি ট্রেলার উন্মুক্ত করা হয়। বায়োগ্রাফি অফ নজরুলের নেপথ্য কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর ও প্রজ্ঞা লাবণী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ওয়ার্ল্ড কংগ্রেস অফ ইনফরমেশন টেকনোলজি সম্মেলনে উইটস গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা নগদ। নগদ বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা। বাংলাদেশ কম্পিউটার সমিতি অ্যাওয়ার্ডের জন্য এবছর নগদের নাম প্রস্তাব করে। উইটসের কাছ থেকে নগদের স্বীকৃতি প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এর আগে গেল মাসেই নগদ বিশ্ব সেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক 50 অ্যাওয়ার্ড জিতেছে। ডাক বিভাগের সহযোগিতায় 2019 সালের মার্চে সেবা চালু করা নগদ ইতিমধ্যে প্রায় 2.5 কোটি গ্রাহক পেয়েছে, যা দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের 30%। শেষ করব মাছ শিকারের উৎসবের খবর দিয়ে। চলন বিলে চলছে মাছ ধরার ধুম। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। তবে দিন দিন বিলের আয়তন কমে যাওয়ায় আগের মতো মিলছে না দেশীয় প্রজাতির মাছ। পাবনা প্রতিনিধি রাজির রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভোরের আলো ফুটতেই পলো, বিভিন্ন ধরনের জাল নিয়ে বিল অভিমুখে বিভিন্ন বয়সী মানুষের ঢল। চলন বিলাঞ্চলে এমন উৎসব কয়েকশো বছরের। দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের বলা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলে দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। আনন্দ না মাছ মারতে আইছি, মাছ পাইছি। আগের খাতায় মনে হয় 10 কেজি পাইছিলাম। আগের দিন আসি 15টা সিলভার পাইছি, আর আজকে এসে মাছ পাইনি। এই বছরে 1000 গড়ে 10 কেজি করে মাছ পাইছে। কে কি পেল তার চেয়ে দল বেঁধে মাছ শিকারের আনন্দই তাদের বড় পাওয়া। এটা ভাই শখের জিনিস, মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। এই ঐতিহ্য আমরা আশা করি যে সারা জীবন যেন থেকে যায়। মৎস্য কর্মকর্তারা বলছেন, ঐতিহ্য ধরে রাখতে আর মাছের প্রজনন বাড়াতে বিলে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কাজ চলছে। এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। এটাকে অভয়াশ্রমের মতো করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাছের উৎপাদন বাড়বে এবং লোকজনও সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে। বাউত উৎসব কার্তিক মাসের শেষে শুরু হয়ে বিলে পানি থাকলে চলে পৌষ পর্যন্ত। রত্না জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ, তবে প্রতিরক্ষায় সদা প্রস্তুত। সশস্ত্র বাহিনী দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী। গোল্ডেন মনিরের 1000 কোটি টাকার সম্পদ, 8 কেজি স্বর্ণ ও অস্ত্র মাদক সহ গ্রেফতার। করোনায় আরও 28 জনের মৃত্যু, শনাক্ত 1850। মাস্ক ব্যবহার না করলে নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি মৌসুমেই 15 চিনিকল চালুর আহ্বান, 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক সমাবেশ। প্রকৃতি বিরূপ আচরণ করছে বলছে আবহাওয়া অধিদপ্তর, মধ্য ডিসেম্বরে শৈত্যপ্রবাহ। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।